আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। জনি বিশ্বাস ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। জনি বিশ্বাস ডিগ্রি কলেজে দীর্ঘদিন যাবৎ কোনো ক্লাস অনুষ্ঠিত হয় না। বিশেষ করে কোভিড-19 নামক এক অদৃশ্য দানবের আঘাতে সারা পৃথিবী যখন বিধ্বস্ত, আমাদের এই ছোট্ট দেশটিও সেই দাবানলে আজ পড়ছে সারা পুরোটা বাংলাদেশ। এবং স্বাস্থ্য শিক্ষা আজ স্থবির। শিক্ষা ব্যবস্থার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের সমন্বয়ে শিক্ষণ ও শিক্ষণ পদ্ধতির নতুন এক প্রক্রিয়া, যার নাম অনলাইন ক্লাস। আমরা সেই প্রক্রিয়ার অংশ হিসাবে জনি বিশ্বাস ডিগ্রি কলেজের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি প্রথমেই জনি বিশ্বাস ডিগ্রি কলেজে যে তোমাদেরকে শুভেচ্ছা স্বাগত। তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, ভালো থেকো। এই কলেজে তোমরা নতুন, কলেজ সম্পর্কে তোমাদের একটি ধারণা দেওয়া উচিত। জনি বিশ্বাস ডিগ্রি কলেজ ছায়াশরীরের ছায়া ঢাকা পাখি ঢাকা বাগুটিয়া গ্রামে অবস্থিত। বিশেষ ঐতিহ্য শোষিত, নির্যাতিত, নিপীড়িত কৃষকদের অধিকার আদায়ের সংগ্রামে যে মানবী এলামিত্র তেভাগা আন্দোলনের নেত্রী, তার আদিনিবাস বাগুটিয়া গ্রামে, সেই গ্রামে জনি বিশ্বাস কলেজ প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখানে একজন স্বপ্ন সারথী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই কলেজ উন্নয়নের জন্য। আমরা নিচে তার ছবি দেখতে পাচ্ছি। অধ্যক্ষ জনাব সুব্রত কুমার মল্লিক, তার সহযোগী হিসাবে আরেকজন উপযুক্ত সহকর্মী, যার নিরলস প্রচেষ্টার ভিতর দিয়ে আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আছেন অধ্যক্ষ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, জনি বিশ্বাস ডিগ্রি কলেজ। আজ তোমাদের সাথে আমাদের সমাজবিজ্ঞান বিষয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আলোচ্য বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা হবে। আমরা প্রথমেই আজকে আমাদের বিষয়বস্তুটাকে দেখে নিলাম। পরবর্তীতে আজকে পাঠ হিসাবে যেটা আছে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। আমাদের আজকে এই সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা দ্বিতীয় অধ্যায়ের শিরোনামে শিখন পদ হিসাবে যেগুলো আমরা এই আলোচনা শেষে জানতে পারবো, বুঝতে পারবো, সেই শিখন পদগুলো আমরা দেখে নিই। 1 নম্বরে বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বরে বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ বর্ণনা করতে পারবো। সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান, ধারণাটি বিশ্লেষণ করতে পারবো। সমাজবিজ্ঞানে ব্যবহৃত গবেষণা পদ্ধতির সমূহ বর্ণনা করতে পারবো। শিখন পদের ভিত্তিতে আমরা এবার আলোচনায় আসি। এখানে 4টে ছবি দেখা যাচ্ছে। প্রথম ছবিটা একটা ল্যাবের ছবি। এখানে অনেকগুলো কম্পিউটার কাজ করছে, যেটা সম্পূর্ণ বিজ্ঞানের
উপর নির্ভরশীল, এখানে কল্পনা বা অবাস্তবের কোনো স্থান নাই। পরের একটা ছবি যেখানে একজন নারী হাতে একটি ঘোড়া, সেই ঘোড়া সেখান থেকে সে পাঠিয়ে দিচ্ছে একটা পাহাড়ের উপরে গাছের বরফের ভিতরে, সে সেটাকে আবদ্ধ করে রাখছে। তারপরে আছে পাল তোলা নৌকা। আমরা সহজেই জানি যে এখানেও একটা বিজ্ঞান কাজ করে, যার উপর ভিত্তি করে একটা নৌকা চলতে থাকে। 4 নম্বর ছবিতে আছে, প্রথমে আছে একটা গরু এবং একটা ছাগল, অর্থাৎ এখানে একটা গরু এবং একটা ছাগলের সাথে লড়াই, একটা অবাস্তব একটা ব্যাপার। এবং নিচে একটা ঘোড়া এবং একটা মোরগের লড়াই, এটা অবাস্তব। এই 4টি ছবি থেকে আমরা বের করার চেষ্টা করি যে কোনটি বিজ্ঞান আর কোনটি বিজ্ঞান নয়। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি এই ছবিটা এবং নিচের এই ছবিটা দুটো বিজ্ঞান ভিত্তিক, বাকি দুটো ছবি কল্পনা এবং অবাস্তবের উপর নির্ভরশীল, এ দুটো অবশ্যই বিজ্ঞান নয়। তাহলে আমরা বিজ্ঞান বলতে কি বুঝি? বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান। বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান যা পর্যবেক্ষণ এবং পরীক্ষণের উপর নির্ভরশীল। পরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্মিত সুশৃঙ্খল জ্ঞান হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের আরেকটি সংজ্ঞায় বলা হয়েছে সায়েন্স ইজ সিস্টেম্যাটিক নলেজ। বিজ্ঞান হচ্ছে ধারাবাহিক জ্ঞান। তাহলে আমরা এই 4টা সংজ্ঞার আলোকে সর্বশেষ আমরা বিজ্ঞান বলতে কি বুঝি তার একটা ধারণা দিতে পারি। বিজ্ঞান হচ্ছে এমন জ্ঞান যা পরীক্ষা, প্রমাণ, যুক্তি দ্বারা প্রমাণিত। বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান, যে জ্ঞান পরীক্ষা করা যায়, প্রমাণ করা যায়, যুক্তি দিয়ে সেটা বোঝানো যায়। এরপর আমরা আসি বিজ্ঞানের ধারণা। এটি ল্যাটিন শব্দ সাইন্টিয়া, এর অর্থ জানা, টু নো। এখান থেকে যে শব্দটি উত্তর সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্স 2 ভাগে বিভক্ত। প্রথমটা প্রাকৃতিক বিজ্ঞান, বাস্তবে যে জিনিসগুলো দেখা যায় প্রাকৃতিক বিজ্ঞান। আর সামাজিক বিজ্ঞান, যেটা বাস্তবে আছে এবং অনেকটা অবস্থাগত বিষয়। এই সামাজিক বিজ্ঞানের একটি শাখা সোশিওলজি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞানের প্রধানত দুটো ভাগে বিভক্ত, একটা প্রাকৃতিক বিজ্ঞান আর একটি সামাজিক বিজ্ঞান। অনেকগুলো সামাজিক বিজ্ঞানের ভিতরে সোশিওলজি নামে, সমাজ বিজ্ঞান নামে একটি বিজ্ঞান, যা আমাদের পাঠ্যসূচি। এরপরে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি। তার আগে উপরে লেখা আছে বিজ্ঞানকে জানতে হলে কৌশল ও পদ্ধতি সম্পর্কে জানা আবশ্যক। যদি বিজ্ঞানকে বুঝতে হয়, জানতে হয়, তাহলে কৌশল ও পদ্ধতি সম্পর্কে আমাদের জানতে হবে। অনেক ক্ষেত্রে কৌশল ও পদ্ধতি একই বলে মনে হতে পারে, কিন্তু আসলে দুটোর ভিতরে পার্থক্য আছে। আমরা এখানে এই ছবিটার ব্যাখ্যা দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করি। নিচে আছে জরিপিসা ডিগ্রি কলেজের একটা ছবি, তারপরে উপরে একটা ছবি দেখা যাচ্ছে একটা স্টুডেন্টের বাসভবন বা বসত বাড়ি। এই স্টুডেন্টটি কলেজ থেকে বের হয়ে সে যেভাবে গেল তার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি। সে প্রথমে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কলেজ গেট থেকে এন্ট্রি মোড পর্যন্ত ঢুকেছে একটা ভ্যান বা অযান্ত্রিক কোনো যানবাহন ব্যবহার করে। তারপরে এন্ট্রি মোড থেকে সে আলুয়াকান্দি পর্যন্ত একটা যান্ত্রিক যানবাহন ব্যবহার করেছে। আলুয়াকান্দি থেকে সে যখন ওপারে তার বাড়িতে গেছে, ওখানে কুমার নদ আছে, ওই কুমার নদ তাকে পার করতে সে নৌকার সাহায্য হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে সে বাড়িতে পৌঁছানোর জন্য সে 3টা
যানবাহনের সাহায্য নিচ্ছে। প্রথমে একটা ভ্যান, তারপরে একটা বাস, তারপরে একটা নৌকা। এই যে বাড়িতে পৌঁছানোর জন্য সে তিনটা যানবাহনের সাহায্য নিল, এই তিনটা যানবাহনের সাহায্য নিয়ে বলা হয় কৌশল। আর এই তিনটার সমন্বয়ে সে যে বাড়িতে পৌঁছালো সেটাকে বলা হয় পদ্ধতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটি কাজকে, কোনো কাজ যখন সুচারুরূপে সম্পূর্ণ করতে যে পন্থার সাহায্য নিতে হয় তা হলো পদ্ধতি। পদ্ধতি বলে দিলে কাজটি কীভাবে করা সম্ভব। এবার আমরা পদ্ধতির কিছু বৈশিষ্ট্য দেখি। তার ভিতরে প্রথম 1 নম্বর বৈশিষ্ট্য বৈজ্ঞানিক পদ্ধতি বাস্তবমুখী। অর্থাৎ আমরা যে বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলছি সেই বৈজ্ঞানিক পদ্ধতি বাস্তবমুখী। অবাস্তবের কোনো স্থান এখানে নাই। অবাস্তব বর্জনীয় এবং যেটা বাস্তব সেটি গ্রহণীয়। তারপর 2 নম্বর মূল্যবোধ নিরপেক্ষতা। মূল্যবোধের তারতম্য থাকতে পারে, ব্যক্তি বিশেষ, স্থান বিশেষ মূল্যবোধের পার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে এই মূল্যবোধকে কখনোই প্রশ্রয় দেওয়া হয় না। যেখানে যে মূল্যবোধই, যেখানে যে জনগোষ্ঠী যেটা ধারণ করুক না কেন, বিজ্ঞান সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে মূল্যবোধের উপরে উঠে তার গবেষণা কার্য চালিয়ে যায় এবং সেটা বৈজ্ঞানিক পদ্ধতির সাথে। সর্বজনীনতা অর্থাৎ সর্বজনীন গ্রাহ্য একটা বিষয়। বস্তুনিষ্ঠতা, যেটা বাস্তব সত্য, মিথ্যা বা যেটা অবাস্তব সেটার অবস্থান এখানে নাই। ভবিষ্যৎবাণী অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির সাথে যখন কোনো গবেষণা কার্য সম্পন্ন করা হয়, সর্বশেষ বৈজ্ঞানিক পদ্ধতি স্তর, সেই স্তরে প্রথম কাজটি হচ্ছে যে গবেষণার জন্য একটি বিষয় অথবা সমস্যা নির্বাচন করা। দ্বিতীয় কাজটি হচ্ছে সেই বিষয় বা গবেষণার উপর তথ্য সংগ্রহ করা, সেই বিষয় বা সমস্যার উপরে তথ্য সংগ্রহ করা। 3 নম্বর কাজটি হচ্ছে সংগৃহীত তথ্যের যথার্থতা যাচাই। অর্থাৎ গবেষণার জন্য যে তথ্যগুলো সংগৃহীত হয়েছে সেই তথ্যগুলো যথার্থ কিনা সেটাকে যাচাই করতে হয়। তারপরে আসে অনুকল্প প্রণয়ন। অনুকল্প প্রণয়ন একটি প্রস্তাবনা যা অনুমান করা হয় এবং এই প্রস্তাবনাকে গ্রহণযোগ্যতা বা তার যৌক্তিকতা সৃষ্টির জন্য তথ্য যে সংগ্রহ করা হয় সেই তথ্যের উপর এটাকে বিশ্লেষণ করা হয়। আমি আরেকটি স্পষ্ট করে বলতে পারি, প্রকল্প হচ্ছে এমন একটি প্রস্তাবনাকে বোঝায় যা অনুমান করা হয় এবং এর উপর ভিত্তি করে ঘটনা পর্যবেক্ষণ দ্বারা উক্ত প্রস্তাবনা গ্রহণযোগ্য কিনা তা নির্ধারণ করা যায়। এর নামই অনুকল্প প্রণয়ন বা প্রকল্প প্রণয়ন। এরপরে আমরা আসি তথ্যের শ্রেণীবিন্যাস। সংগৃহীত তথ্যগুলো তার বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে এবং সর্বশেষ এই তথ্যগুলো শ্রেণীবিন্যাসের পরে যে সর্বশেষ যে কাজটি থাকে সেটা হচ্ছে ভবিষ্যৎবাণী করা। এই 6টা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির স্তর। ডক্টর হাবিবুর রহমান ও ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরীর মতে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ হিসেবে এই 6টি স্তরকে জানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই 6টি স্তর তোমাদের খাতায় লিখে নাও। এরপরে আমরা আমাদের শিক্ষণকালে আরেকটি বিষয় ছিল, সেটা হচ্ছে সমাজ বিজ্ঞানে ব্যবহৃত গবেষণা পদ্ধতি সমূহ। সমাজ বিজ্ঞানের জ্ঞান সংগ্রহের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য যে বিজ্ঞান ভিত্তিক গবেষণা পদ্ধতি অনুসরণ করা হয় সেই ক্ষেত্রে বেশ কতগুলো পদ্ধতি আছে। এখানে আমি 5টি পদ্ধতির কথা উল্লেখ করেছি যেগুলো বিশেষভাবে গ্রহণযোগ্য।
প্রথম পদ্ধতির নাম হচ্ছে দার্শনিক পদ্ধতি। দার্শনিকের চিন্তার মাধ্যমে সামাজিক সমস্যা, সামাজিক ব্যবস্থাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার পন্থাকেই দার্শনিক পদ্ধতি বলে। অর্থাৎ একজন দার্শনিক তার অন্তর্দৃষ্টি দিয়ে গভীরভাবে পর্যবেক্ষণের দ্বারা কোনো একটা বিষয়কে যখন বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ করে ফেলে, সেই পদ্ধতির নামে দার্শনিক পদ্ধতি। দ্বিতীয়টি ঐতিহাসিক পদ্ধতি। সমাজ গবেষণায় অতীতের সামাজিক অবস্থা, সামাজিক প্রথা, সামাজিক প্রক্রিয়া, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি বিবেচনায় বর্তমান সমাজ সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রক্রিয়াকে ঐতিহাসিক পদ্ধতি বলে। অতীতের কোনো ঘটনা, কোনো বিষয়কে যখন সেই সময়কার অথবা সমসাময়িক সময়ে দলিল দস্তাবেজ, কোনো ডায়েরি, কোনো লেখকের লেখনী বা সেই সময়কার কোনো ঘটনা উপর ভিত্তি করে যে গবেষণা কার্য সম্পূর্ণ করা হয়, সেটি হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। এরপরে আসে জরিপ পদ্ধতি। বর্তমান সমাজ গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি এবং বহুল প্রচারিত, ব্যবহৃত, গ্রহণযোগ্য পদ্ধতির নাম জরিপ পদ্ধতি। এই পদ্ধতিতে যে বৃহত্তর পরিসরে গবেষণার কাজ সম্পূর্ণ হয়। জরিপ পদ্ধতি প্রধানত দুই ভাগে বিভক্ত: একটি ঘটনা জরিপ বা পুনর্গণনামূলক জরিপ, আর একটি নমুনা জরিপ। সমগ্র থেকে নমুনা সংগ্রহের মাধ্যমে যে জরিপ কার্য সম্পূর্ণ হয়, গবেষণা কার্য সম্পূর্ণ হয়, সেটা হচ্ছে নমুনা জরিপ। আর সমগ্র থেকে যখন সবগুলো উপাদান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়, সেটা হচ্ছে বর্ণনামূলক জরিপ। এরপর আমরা আসি ঘটনা অনুসন্ধান পদ্ধতি। যে পদ্ধতির ক্ষেত্রে গবেষক কোনো একটি সম্প্রদায়, গ্রাম, নগর বা কোনো পেশাভিত্তিক শ্রেণী জীবনযাত্রা প্রণালী সম্পর্কে অনুসন্ধান চালিয়ে এক বা একাধিক পর্যবেক্ষণ করে একটি সাধারণ সূত্রে আসার চেষ্টা করে, তাকে ঘটনা অনুসন্ধান পদ্ধতি বলে। একজন গবেষক যখন কোনো একটি এলাকায় বা কোনো একটি ঘটনার অনেকগুলো তথ্য সংগ্রহ করে, সেই সবগুলো তথ্যের সংমিশ্রণে, সবগুলো তথ্যকে সমন্বয় করে যখন একটি সাধারণ তথ্যে আসার চেষ্টা করেন এবং একটি গবেষণা কার্য সম্পন্ন করেন, সেই পদ্ধতির নাম হচ্ছে ঘটনা অনুসন্ধান পদ্ধতি। সর্বশেষ আমাদের আর একটা পদ্ধতির নাম অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। বিষয় সম্পর্কে দীর্ঘদিন সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে অবস্থান করে তাদের মূল্যবোধ, সংস্কৃতি, সামাজিক অনুশাসন সম্পর্কে জানতে পারে, তাকে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি বলে। গবেষক কোনো একটা জনগোষ্ঠীর ভিতরে দীর্ঘদিন অবস্থান করে সেই জনগোষ্ঠী জীবনযাপন প্রণালী, তাদের সংস্কৃতি, তাদের আচার আচরণ, তাদের সমস্ত বিষয়াদি যখন সংগ্রহ করে ওই জনগোষ্ঠীর উপর গবেষণা কার্য সম্পন্ন করে, সেই পদ্ধতির নাম আছে অংশগ্রহণমূলক পদ্ধতি। তাহলে আমরা এখানে বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে সমাজ গবেষণার ক্ষেত্রে যে 6টি বা 5টি পদ্ধতি ব্যবহৃত হয়, সেই 5টি পদ্ধতির নাম জানলাম। প্রথমে দার্শনিক পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, জরিপ পদ্ধতি, ঘটনা অনুসন্ধান পদ্ধতি এবং সর্বশেষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পদ্ধতিগুলো তোমরা লিখে নাও এবং তোমাদের পরীক্ষায় এই পদ্ধতির উপরে প্রায় প্রশ্ন হয়, যতদূর সম্ভব লিখে নেওয়ার চেষ্টা করো। আমরা ইতিমধ্যে সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান কিনা সেটা প্রমাণের জন্য বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই বিষয়গুলোর ভিতরে যেমন সমাজ বিজ্ঞানের যে গবেষণা পদ্ধতি, সেটা বিজ্ঞান ভিত্তিক, জ্ঞান অন্বেষণের পদ্ধতি বিজ্ঞান ভিত্তিক, এবং
এই বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলো সমাজ বিজ্ঞানের জ্ঞান আহরণের ক্ষেত্রে সেই পদ্ধতির বৈশিষ্ট্যগুলো ধারণ করা হয়, সেই বৈশিষ্ট্যগুলো অনুসরণ করা এবং বৈজ্ঞানিক পদ্ধতির যে স্তরসমূহ আছে সেই স্তরসমূহগুলো অনুসরণ করে সমাজবিজ্ঞানের জ্ঞান সংগ্রহের কাজ সম্পূর্ণ হয়। অতএব ইতিপূর্বে আমরা যতটুকু আলোচনা করেছি তার ভিত্তিতে আমরা বলতে পারি সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান। তারপরেও এখানে আমি আরেকটি বিষয় বিজ্ঞান হিসেবে প্রমাণের জন্য তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আছে সমাজ বিজ্ঞান বিজ্ঞান কিনা, সেক্ষেত্রে তার শর্ত সম্পর্কিত লেখা আছে বৈজ্ঞানিক পদ্ধতি, রক্ষণশীলতা, সুশৃঙ্খল জ্ঞান। আমরা দেখব এই তিনটে শব্দের ভিতরে কোনটা বিজ্ঞান ভিত্তিক আর কোনটা অর্থাৎ আমরা দেখলাম যে একটা এখান থেকে আউট হয়ে গেল, তার মানে এটা রক্ষণশীলতা, এটা বিজ্ঞান ভিত্তিক না, এটা বিজ্ঞানের শর্ত পূরণ করে না। অতএব সমাজ বিজ্ঞানে এই ধরনের কোনো শব্দের বা এই ধরনের কোনো কার্যক্রমের অবস্থান নেই। এরপরে দ্বিতীয় আসি আমরা, দ্বিতীয় লাইনে আরো তিনটে শব্দ, সমস্যার সমাধান অপারগতা, ভবিষ্যৎবাণীর অক্ষমতা, মূল্যবোধ নিরপেক্ষতা। প্রথমে যেটা আছে সমস্যার সমাধানে অপারগতা। সমাজবিজ্ঞান সমাজের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যার উপর গবেষণা কার্য সম্পন্ন করে সেই গবেষণার ভিত্তিতে একটা ভবিষ্যৎবাণী করে, যার উপর ভিত্তি করে সমাজের সমস্যাগুলোকে দূরীভূত করা সম্ভব হয়। অতএব আমরা বলতে পারি যে সমস্যা সমাধানে অপারগতা সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্য বা বিজ্ঞানের বৈশিষ্ট্য নয়, অতএব এটাও গ্রহণযোগ্য না। দ্বিতীয়টি আছে ভবিষ্যৎবাণীর অক্ষমতা। আমরা ইতিপূর্বে জেনেছি যে অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতির সর্বশেষ যে ধাপ, সেখানে ভবিষ্যৎবাণীর সক্ষমতা থাকতে হবে। আর যদি ভবিষ্যৎবাণীর সক্ষমতা না থাকে তাহলে সেটা সমাজবিজ্ঞানে বিজ্ঞানের মর্যাদা সৃষ্টিতে সাহায্য করে না। অতএব আমরা বলতে পারি ভবিষ্যৎবাণীর অক্ষমতাও বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট বা সামঞ্জস্যপূর্ণ নয়। মূল্যবোধ নিরপেক্ষতা আমরা স্বীকার করেছি যে বিজ্ঞানের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, তথ্য সংগ্রহের ক্ষেত্রে, জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে সমাজবিজ্ঞান কখনো মূল্যবোধকে আশ্রয় দেয় না। অতএব মূল্যবোধের নিরপেক্ষতাকে বিজ্ঞানের শর্ত পূরণ করে। দ্বিতীয় লাইনে আসে মতবাদ ও তথ্য। প্রত্যেকটা বিজ্ঞানের কিছু তত্ত্ব বা থিওরি মতবাদ থাকে, সমাজবিজ্ঞানের তথ্য মতবাদ থিওরি আছে। অতএব সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান। দ্বিতীয় বস্তুনিষ্ঠতা, সমাজবিজ্ঞান সার্বক্ষণিকভাবে বস্তুনিষ্ঠতা অনুসরণ করে। অতএব আমরা বলতে পারি এটাও সমাজবিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। 3 নম্বর আছে কার্যকারণের অভাব। ঘটনা কার্যের পিছনে যে কারণ থাকে, এখানে সেই শব্দটি বলা আছে সেখানে অভাব, যেটা বিজ্ঞানের শর্ত পূরণ করতে অক্ষম। অতএব এটা সমাজবিজ্ঞানও এ শব্দটি গ্রহণ করে না। অতএব এটাও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে অবসারণযোগ্য, পরিত্যাজ্য। পরে আছে কাল্পনিক জ্ঞান। অবশ্যই কাল্পনিক জ্ঞান বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ না, বিজ্ঞান এটা কখনো প্রশ্রয় দেয় না। ওদের কাল্পনিক জ্ঞান আমরা সমাজবিজ্ঞানের জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে পরিহার করি। দ্বিতীয় আছে বিষয় ভিত্তিক প্রত্যয়, সাবজেক্টিভ কনসেপ্ট, যেটা অবশ্যই সমাজবিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ অন্যান্য বিজ্ঞানে যেমন বিষয় ভিত্তিক প্রত্যয় বা সাবজেক্টিভ কনসেপ্ট আছে, সমাজবিজ্ঞানের এরকম সাবজেক্টিভ কনসেপ্ট আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটাও বিজ্ঞানের সত্য পূরণে সক্ষম। ব্যক্তিকেন্দ্রিকতা, ব্যক্তিকেন্দ্রিকতা অবশ্যই বিজ্ঞানের সাথে তত্ত্বতা ঘোষণা করে না, কারণ বিজ্ঞান কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বিজ্ঞান সর্বজনীন। তাহলে ব্যক্তিকেন্দ্রিকতাও সমাজ বিজ্ঞানের একটি বিজ্ঞান হিসেবে প্রমাণের ক্ষেত্রে তার কোনো যৌক্তিকতা নেই। তাহলে আমরা এখানে যে সত্য সমূহ তাতে দেখা যায় প্রথম আছে বৈজ্ঞানিক পদ্ধতি, তারপর আছে সুশৃঙ্খল জ্ঞান, মূল্যবোধ নিরপেক্ষতা, মতবাদ বা তত্ত্ব, বস্তুনিষ্ঠতা, বিষয়ভিত্তিক জ্ঞান। এখানে উল্লেখিত সবগুলোই সত্যই সমাজবিজ্ঞান ধারণ করে। অতএব সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান, একথা আমি নিঃসন্দেহে বলতে পারি। যদিও এটা প্রাকৃতিক বিজ্ঞানের মতো ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা যায় না,
তারপরেও এটি একটি বিজ্ঞান এবং সেটি একটি বর্ণনামূলক বিজ্ঞান। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শেষে বলতে পারি যে সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান এবং এটি একটি বর্ণনামূলক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসটি দেখার জন্য। আগামী সোমবার আবার তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থেকো। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং নিজে ভালো থাকি, অপরকে ভালো থাকতে সাহায্য করি। সবাইকে ধন্যবাদ।